শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ব্যবসায়ের আইনগত দিক। আমরা গত পর্বে ব্যবসায়ের আইনগত দিকের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তার ভিতরে ছিল ব্যবসায়ের আইনগত দিক সম্পর্কে ধারণা, প্যাটেন্টের সুবিধা, ট্রেডমার্কের সুবিধা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট সবই প্রায় একই রকমের বিষয়। ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে এই বিষয়গুলো নির্ভর করে। কপিরাইট হলো লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টিকর্মের উপরে এক নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে। আসলে যে সমস্ত বিষয়গুলো বুদ্ধিভিত্তিক, যেমন প্রবন্ধ, বই, গল্প, সফটওয়্যার, কোনো ফটোগ্রাফার, যে বিষয়গুলো বুদ্ধি দিয়ে সৃষ্টি করা হয়, এই বিষয়ের উপরে সত্ত্বাধিকার তার যে অধিকারটা থাকে, সে অধিকারটা যেন কেউ হরণ করে না নিতে পারে, এর জন্য যে আইনগত অধিকার, সেটাকে বলা হয় কপিরাইট। এর উদ্দেশ্য হলো নকল করা থেকে প্রকৃত লেখক, শিল্পী বা সৃষ্টিকর্মের সত্ত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা, যাতে সত্ত্বাধিকার বা মালিক ক্ষতিগ্রস্ত না হয়। যদি কোনো বিষয়ের উপরে কপিরাইট নিবন্ধন করা থাকে, তাহলে ওই ব্যক্তির কোনো সৃষ্টিকর্ম যদি কেউ নকল করে, যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, একজন ব্যক্তি তার সারা জীবনের পরিশ্রম দিয়ে, অধ্যবসায় দিয়ে একটা বই লিখলো, সেই বইটা তিনি কপিরাইট নিবন্ধন না করার কারণে অন্য একজন রাইটার বা অন্য একজন প্রকাশক সে ওই ব্যক্তির প্রকাশিত কিছু বা হুবহু কিছু অংশ ওই বইয়ে লিখে দিল। এখন যার থেকে ওই অংশগুলো লেখা হলো, তিনি কপিরাইট নিবন্ধন না করার কারণে তিনি কিন্তু ওই সময় তার যে আইনগত যে অধিকার, সেটা কিন্তু হারিয়ে যাবে, অর্থাৎ সারা জীবনে যে পরিশ্রম ছিল সেটা নষ্ট হয়ে যাবে। তো কপিরাইটটা থাকলে, নিবন্ধন করা থাকলে, তার যে যিনি সত্ত্বাধিকারী বা যিনি এটা সৃষ্টি করেন, তার সৃষ্টির মূল্যায়ন হয়, এবং সৃষ্টি যখন মূল্যায়ন হয়, সত্ত্বাধিকার যখন সে বিষয়টা তার সুফলটা পেয়ে থাকে, তখন কিন্তু নতুনভাবে কোনো কিছু সৃষ্টি করতে তার আরও বেশি উৎসাহিত হয় বা আরও বেশি উৎসাহ দেখান। তো এই কপিরাইটের ধারণা প্রথমত ছাপা বা মুদ্রণের উপরে, অর্থাৎ লেখালেখির উপরে এটা প্রতিষ্ঠা লাভ করলেও বর্তমানে এটি শুধুমাত্র লেখালেখির ভিতরে সীমাবদ্ধ নয়, এটি বুদ্ধিভিত্তিক সৃষ্টিকর্মের ক্ষেত্রে এর প্রয়োগ হয়ে থাকে। যেমন বই, প্রবন্ধ, গল্প, কবিতা, নাটক, নৃত্য, সঙ্গীত, নকশা, অডিও রেকর্ডিং, সফটওয়্যার, ফটোগ্রাফার ইত্যাদি বুদ্ধিভিত্তিক সকল বিষয়ে বা সকল সম্পাদই কপিরাইটের অন্তর্ভুক্ত। কপিরাইটটা যদি করা থাকে, তাহলে যদি কেউ তার সৃষ্টকর্ম নিয়ে নকল করে বা সৃষ্টকর্মের কপি করে, তাহলে তার যে ক্ষতিটা হয়, সেই ক্ষতিটা সে কিন্তু আদালতের মাধ্যমে আইনগতভাবে সে তার ক্ষতিপূরণটা পেয়ে থাকে। এটা ক্ষতিপূরণ দুভাবে হতে পারে, আর্থিক হতে পারে বা ফৌজদারি হতে পারে। তো 1662 সালে সর্বপ্রথম ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস পার্লামেন্টে দ্য প্রেস অ্যাক্ট পাশ করেন। সেখান থেকেই কপিরাইটটা শুরু হয়। পর্যায়ক্রমে আরও অনেক সময় এটি আরও আধুনিকরণ করা হয়, আইনটা আরও বেশি নতুনভাবে তৈরি করা হয়। তো আমরা এই কপিরাইটের বৈশিষ্ট্য সম্পর্কে আজকে একটু আলোচনা করতে চাই। আসলে বৈশিষ্ট্য হলো কোনো বিষয়ের সুবিধা অসুবিধা যেগুলো ওই বিষয়ের ভিতরে বিদ্যমান, এটা হলো বৈশিষ্ট্য। তো কপিরাইট আইনের প্রথম বৈশিষ্ট্যটা হলো বুদ্ধিভিত্তিক সম্পর্কিত। বুদ্ধিভিত্তিক সম্পর্কিত মানে আমরা একটু আগে আলোচনা করলাম, বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে যে বিষয়গুলো সৃষ্টি করা হয়, এই সমস্ত বিষয়গুলো
এই সমস্ত বিষয়গুলো যদি হয় তাহলে এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ সম্পত্তি হলেই সেটা এই কপিরাইট আইনের ভিতরে পড়বে। যেমন প্রবন্ধ, বই, লেখালেখি, অডিও, সফটওয়্যার বা ফটোগ্রাফার, এই সমস্ত বিষয়ে যদি কারোর মেধা থেকে বা বুদ্ধি থেকে সৃষ্টি হয় যে সমস্ত বিষয়গুলো হয় তাহলে অবশ্যই সেটা কপিরাইট আইনের ভিতরে পড়বে। 2 হলো স্বত্বাধিকারীর স্বার্থ সংরক্ষণ। স্বত্বাধিকারীর স্বার্থ সংরক্ষণ বলতে যিনি এই বিষয়টা সৃষ্টি করেন তাকে প্রকৃতপক্ষে স্বত্বাধিকারী বলা হয়। অর্থাৎ যিনি এই কোনো কিছু লেখেন বা কোনো কিছু তৈরি করেন বা কোনো একটা চলচ্চিত্র তৈরি করেন, যে করেন তিনি এই স্বত্বাধিকারী বা মালিক। তো তার স্বার্থ বিষয়টা যদি কপিরাইট আইনের কপিরাইট নিবন্ধন না করা থাকে বা কপিরাইট আইনটা সে অন্তর্ভুক্ত না থাকে, সে তার লেখনীটা বা তার সৃষ্টিকর্মটা যদি কপিরাইট আইন দ্বারা নিবন্ধন না করে থাকে তাহলে কিন্তু তার স্বার্থটা সংরক্ষণ হবে না। আর যদি সে করে থাকে তাহলে অবশ্যই তার স্বার্থ সংরক্ষণ হবে। ধরে নিই অনেক সময় দেখা যায় যে বিখ্যাত শিল্পীদের অনেক গান বা অনেক চলচ্চিত্রের অংশ নকল করে ফেলে। যদি সেটা প্রমাণিত হয় তাহলে অবশ্যই সেটা আইন মানে শাস্তিযোগ্য বিষয় এবং তাকে শাস্তি পেতে হয় বা অর্থ জরিমানা দিতে হয়। এটা শুধুমাত্র দেশের ভিতরে না, এটা আন্তর্জাতিক মানেরও এই কপিরাইট আইনটা চলমান। 3 হলো নির্দিষ্ট সময়ের জন্য প্রয়োগ। আসলে কপিরাইট বিষয়টি, কপিরাইট নিবন্ধনটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য এটি বিদ্যমান থাকে। সাধারণত লেখালেখি, প্রবন্ধ বা এই জাতীয় জিনিসগুলোর উপরে কোনো ব্যক্তি যখন এটা লেখেন তার মৃত্যু 60 বছর পর্যন্ত এই আইনটা বলবৎ থাকে। অর্থাৎ 60 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তির লেখার পরে তার মৃত্যুর পরে 60 বছর পর্যন্ত এই বিষয়টা ঠিক থাকবে। তারপরে যদি কেউ এটা নতুন করে এখান থেকে কিছু সংরক্ষণ করে, মানে কিছু নিয়ে নতুনভাবে কিছু সৃষ্টি করে, সেটার জন্য কপিরাইট আইনটা প্রযোজ্য হবে না। কিন্তু তার আগে যদি করে থাকে তাহলে অবশ্যই সে শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে বিদ্যমান হবে। এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলো, যেমন চলচ্চিত্র সংক্রান্ত বিষয়গুলো যদি হয়, অর্থাৎ এগুলো যেদিন থেকে প্রকাশ হবে তার থেকে 60 বছর পর্যন্ত এর ভিতরে যদি কেউ নকল করে তাহলে সেটাও কপিরাইট আইনের শাস্তিযোগ্য অপরাধ বলে প্রতীয়মান। তারপর আছে কি কপিরাইট নিবন্ধনের বিষয়টি ঐচ্ছিক। ঐচ্ছিক বলতে ইচ্ছার উপরে নির্ভর করে। কপিরাইট আইনটি যদি কেউ না করে থাকে তাহলে কিন্তু তাকে সে যে ভীষণ বড় অপরাধ করেছে। কপিরাইট নিবন্ধনের বিষয়টি ঐচ্ছিক, যদিও এটি কেউ ইচ্ছা করলে করতে পারে, না করলে না করতে পারে। তবে এটা যখন নিবন্ধন করা হবে তখন বিষয়টা প্রকাশ্য দলিলের রূপ নেবে। তাই অধিকাংশ ক্ষেত্রেই যারা স্বত্বাধিকারী তারা অবশ্যই কপিরাইট বিষয়টা নিবন্ধন করে রাখেন। তো যদি কেউ কপিরাইট নিবন্ধন না করে থাকে তাহলে সে যে তার স্বত্বাধিকারের বিষয়টি যে মর্যাদা লাভ করতে পারবে না এমনটি নয়, তাকে অবশ্যই প্রমাণ করতে হলে বেশ অনেক বেশি খড়কুটো পোড়াতে হয়। এই বিষয়টি অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তবে হ্যাঁ, যদি প্রমাণ করতে পারে তাহলে তার উপরে তার সর্বশেষ তার কপিরাইট নিবন্ধনের মর্যাদা সে লাভ করে এবং তার সৃষ্টিকর্মের উপরে তার মর্যাদা সে লাভ করে। এরপর আছে কি অধিকার ভঙ্গের জন্য শাস্তির নির্দেশ। আসলে অধিকার, যিনি কিছু অর্জন করেন বা যিনি কিছু সৃষ্টি করেন, সে সৃষ্টির বা সৃষ্টির পুরোটাই কিন্তু তার কৃতিত্ব থাকে এবং তার থেকে যে সুফলটা হয় সেটা অর্জনের জন্য সেই ভোগটাও কিন্তু তাকে একাই করতে হয়। অধিকার ভঙ্গের জন্য শাস্তি নির্দেশ। যদি কেউ কপিরাইট আইনের নিবন্ধন করার পরে তার
কোনো সৃষ্টিকর্ম কেউ বাজারে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি একটা বই কেউ রচনা করলো এবং সেই বইয়ের একটা অংশ যদি কেউ অন্য কোনো লেখক বা প্রকাশক সেটি হুবহু কিছু অংশ তার বইয়ে প্রকাশ করে এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে এটি অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ এবং তার জন্য কারাদণ্ড এবং অর্থ জরিমানা দুটোই উভয় হতে পারে। সর্বশেষ হচ্ছে কপিরাইটের সত্য নিয়োগ গ্রহণযোগ্য। যিনি কোনো বুদ্ধিভিত্তিক বিষয় সৃষ্টি করেন, ওই সৃষ্টিকর্ম যদি তিনি চান তাহলে তার সৃষ্টিকর্মটি অন্য কারোর কাছে হস্তান্তর করতে পারেন, সেটা চুক্তিভিত্তিক হতে হবে। এবং যদি কোনো ব্যক্তি কোনো বই লেখেন তাহলে কোনো প্রকাশকের কাছে চুক্তির মাধ্যমে সেটি প্রকাশ করার জন্য সে অধিকারটা প্রকাশকের দিতে পারে বা কোনো প্রকাশের জন্য সে অধিকারটা দিতে পারে। বা কোনো লেখক যদি কোনো গান লেখেন তাহলে কোনো গায়কের গানটা রেকর্ডিং করার জন্য একজন প্রকাশকের কাছেও সেটা লিখতে পারেন। এরপরে এই ছিল মোটামুটি কপিরাইট আইনের বৈশিষ্ট্য। এছাড়া কপিরাইট আইন বিষয়টি আমরা একটু যদি সংক্ষেপে বলি, আসলে কপিরাইট হলো এমন একটি বিষয় যেটি কেউ যদি কোনো বুদ্ধিভিত্তিক বিষয় থেকে সৃষ্টি হয় এমন কোনো বিষয় সৃষ্টি করে, সেই সৃষ্টিকর্মের উপর তার একচ্ছত্র আধিপত্য বা একচ্ছত্র অধিকার সংরক্ষণের যে আইন সেটি হলো কপিরাইট আইন। এটি না থাকলে সে তার সাধনার ফল থেকে বঞ্চিত হবে। আর যদি থাকে তাহলে যদি কেউ তার সৃষ্টিকর্ম নিয়ে নকল করে বা সৃষ্টিকর্মের ক্ষতি করার চেষ্টা করে তার জন্য ক্ষতিপূরণ সে পেয়ে যাবে। এ অধ্যায়ে আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন বীমা, BSTI, ISO। আমরা নিচের থেকে শুরু করি। বীমাটা কি? বীমা হলো, আমরা উদাহরণস্বরূপ একটা বিষয় বলতে পারি, একজন ব্যক্তি তার একটা গার্মেন্টস আছে, সেই গার্মেন্টসের তার স্ত্রী সংবাদে দেখলো যে তাদের গার্মেন্টসটা পুড়ে যাচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে। শ্রমিকরা নিরাপদে সেখান থেকে নেমে আসলো। সে হতাশ হয়ে গেল। তার স্বামী শেষে বলল যে দুশ্চিন্তা করো না, আমাদের গার্মেন্টসটা বা আমাদের ফ্যাক্টরিটা বিমা করা আছে, অগ্নি বিমা করা আছে। তো এই যে বিমা করা আছে বলে সে নিশ্চিত হলো যে তার ক্ষতিপূরণটা সে ফেরত পাবে। অর্থাৎ এই উদাহরণ থেকে বোঝা যায় যে ঝুঁকির বিপরীতে যে আর্থিক একটা প্রিমিয়াম দেওয়া হয়, সেই আর্থিক প্রিমিয়ামের বিনিময়ে যে কোনো সম্পদের যে ঝুঁকি যারা নেয় সেই বিষয়টি হলো বিমা। আমরা ধরে নিতে পারি একজন ব্যক্তি তার জীবন বিমা করতে পারে বা অগ্নি বিমা করতে পারে। জীবনের ঝুঁকির বিনিময়ে বা জীবনকে যদি কোনো কারণে সে মারা যায়, তার মৃত্যুর পরে তার জীবনের তার পরিবারের যে অনিশ্চয়তা থাকে, সেই অনিশ্চয়তাকে কাটিয়ে ওঠার জন্য যে এক নির্দিষ্ট অর্থের মাধ্যমে যে সংস্থা এই দায়ভারটা গ্রহণ করে তারা হলো বিমা কোম্পানি। বিমা বিভিন্ন ধরনের হয়, অগ্নি বিমা হতে পারে, নৌ বিমা হতে পারে, জীবন বিমা হতে পারে। তো এটা আমরা মোটামুটি বিমা সম্পর্কে একটু ক্ষুদ্র আলোচনা করলাম। এরপর আছে কি BSTI, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। এটা হলো একটা সংস্থা। আমরা ইদানিং দেখি যে সাধারণত টেলিভিশনের পর্দায় দেখা যায়, মাঝে বেশ কিছু আলোচিত হয়েছিল যে পণ্য নিয়ে অনেক ধরনের, আমরা যেহেতু বাঙালি আমাদের ভিতরে সততার কিছুটা ঘাটতি আছে, বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য বাজারে ছাড়া হয়, খুব সুন্দর মৌলিকীকরণ করা হয়, কিন্তু তার ভিতরে যে পণ্যটা থাকে তার মানটা কিন্তু খুব বেশি, যা লেখা থাকে সেই লেখার সাথে মানের খুব বেশি মিল থাকে না। তো ভোক্তা অধিকার আইন বলে একটা আইন হয়েছে। আর এই BSTI এর কাজ হলো যে পণ্যটা বাজারে ছাড়া হয় ওই পণ্যটা মানটা কেমন, সে মানটা দেশীয় যে আইন আছে সে আইন অনুযায়ী পণ্যের মানটা ঠিক আছে কিনা সে দেখাটার জন্য যে সংস্থা কাজ করে, এটা হলো BSTI, অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। তো আমরা একজন ব্যক্তি যদি বাজারে যায়, সে ঝাল ডাল বা চাউল ক্রয় করতে চায়, তাহলে কিন্তু সে দেখে বুঝতে পারবে তার মানটা কেমন আছে। কিন্তু যখন সে একটা মরিচের
গুঁড়া বা হলুদের গুঁড়া, আস্ত হলুদ কিনলে বুঝতে পারবে তার অবস্থা কি, কিন্তু যখন গুঁড়া কিনতে যাবে তখন কিন্তু তার ভিতরে কি আছে, ইটের গুঁড়া আছে নাকি শুধু হলুদের গুঁড়া আছে, সে মানটা নির্ধারণ করা কিন্তু খালি চোখে সম্ভব হয় না। এই যে মান নির্ধারণ করার জন্য যে সংস্থা কাজ করে, অর্থাৎ ভোক্তা যেন প্রকৃতপক্ষে সঠিক জিনিসটা বা মানসম্পন্ন জিনিসটা ভোগ করতে পারে, তার জন্য যে সংস্থা বাংলাদেশের সরকার কর্তৃক তৈরি করা হয়েছে সেটা হলো বিএসটিআই। ঠিক এমনই একটি বিষয় হলো আইএসও। আইএসওটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, অর্থাৎ আন্তর্জাতিক টেস্টিং অর্গানাইজেশন। এটি 1947 সালের সুইজারল্যান্ডের জেনেভায় প্রতিষ্ঠিত হয় এবং 1987 সালে আইএসও 9000 নামে একটি মান নির্দিষ্ট করে দেওয়া হয়। আসলে আইএসওটা হলো শুধুমাত্র দেশের ভিতরে না, এটা সারা বিশ্বব্যাপী। এবং আইএসও কিন্তু মনে রাখতে হবে, আইএসও একটু খুব গুরুত্বপূর্ণ সনদ। যদি কোনো কোম্পানি এই সনদটা গ্রহণ করে তাহলে সাধারণ মানুষজন চোখ বন্ধ করে সেই কোম্পানির পণ্যটা গ্রহণ করে। কারণ এটা শুধুমাত্র একটা কোম্পানিকে যখন কোনো পণ্যের উপর বা কোনো কোম্পানিকে দেওয়া হয়, শুধু ওই সময়কালীন জন্য দেওয়া হয় না। আইএসওটা তাদের নিজেদের মান ধরে রাখার জন্য ওই কোম্পানির উপরে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং তাদের মার্কেটিং, তাদের পণ্য উৎপাদন করা কারখানার শ্রমিকদের সম্পর্কে বা শ্রমিকদের কার্যপ্রণালী বা কীভাবে তারা ভোক্তাদেরকে নিশ্চয়তা দিচ্ছে, সব কিছু বিষয়গুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করে এবং এটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের মান ধরে রাখার জন্য তারা এই কাজটা করে থাকে। তো আজকে আমরা মোটামুটি ব্যবসায় আইনগত দিক সম্পর্কে জানলাম। এছাড়া আরও বেশ কিছু বিষয় আছে, যেমন বায়ু দূষণ বা মানে ব্যবসা সংক্রান্ত ব্যবসা পরিচালনা করতে যে বা একটা ফ্যাক্টরি থেকে কী ধরনের দূষণ হতে পারে, বায়ু দূষণ হতে পারে, শব্দ দূষণ হতে পারে, পানি দূষণ হতে পারে, এই সমস্ত বিষয়গুলো আছে। তো মোটামুটি যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এই 2 পর্বে, সেই বিষয়গুলো যদি তোমরা একটু খেয়াল করো তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। তো আজকে এই বিষয় নিয়ে এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো সবাই বাসায় ভালো করে পড়াশোনা করো। মনে রাখতে হবে খুব শীঘ্রই কলেজ খুললেই, কিন্তু খুব শীঘ্রই হয়তো কলেজ খুলতে পারে, আর কলেজ খুললেই সর্বোচ্চ 15 দিন পরে হয়তো পরীক্ষা হতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে তোমরা বাসায় পড়াশোনা করবে। সবাই ভালো থাকবে।